সমাধানটা করবেন কিন্তু বাংলাদেশের মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা তত একটা অনেকটা যে সমতার উপর দাঁড়িয়ে থাকা সমাজের কথা বলে। সংখ্যালঘু মানুষ ভালো আছেন কিনা এটা হচ্ছে একটা গণতন্ত্রের সূচক। আসলে পশ্চিমবঙ্গের যে বাইনারি বিজেপি এবং তৃণমূল, বাংলাদেশের কি হবে তা পশ্চিমবঙ্গের এই 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 কিছু পক্ষ তারা ঠিক করে দেবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা ইতিহাস আছে। হিন্দুত্ববাদ যেমন হিন্দুকে রিপ্রেজেন্ট করে না, তেমনি জামাত তেমনি কিন্তু ইসলামকে রিপ্রেজেন্ট করে না। অস্থিরতা মানে কার লাভ? সাম্রাজ্যবাদের লাভ। গণশক্তি ডিজিটালে দর্শকদের স্বাগত। আজকে আমাদের বিশেষ এই ভিডিও অনুষ্ঠানটি হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। অশান্ত একটা পরিস্থিতি, অস্থিরতা চলছে, দুটো পাড়েই অস্থিরতা চলছে। তাহলে সমাধান কোন পথে আমরা খোঁজার বা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এআইপিএসওর অন্যতম নেতা অঞ্জন বেরা। এটা সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা, তার আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার সুবাদে পারস্পরিক দেশগুলোর মধ্যে সম্পর্ক, দেশে দেশে জনতার মধ্যে সম্পর্ক এবং এই ধরনের পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া, এগুলো সম্পর্কে অঞ্জন বেরা আমাদেরকে বিশেষভাবেই অবহিত করতে পারবেন, জানাতে পারবেন। আমাদের সঙ্গে অঞ্জনদা রয়েছেন। অঞ্জনদা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। 5ই আগস্টের পর থেকে বারবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক নিয়ে কালো মেঘ দেখা গিয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয়, তা হচ্ছে সংখ্যালঘু নিপীড়ন। এবং বিশেষ করে এপার বাংলায়, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নিপীড়নকে ঘটনা ইত্যাদিকে সামনে রেখে আমরা দেখছি যে রাজনৈতিক বিভিন্ন সক্রিয়তাও বারবার সামনে আসছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্প্রতি ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়ে বলেছেন যে 2টি মাত্র যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে শায়েস্তা করবে। তার আগে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী একটা প্রস্তাব দিয়ে ফেলেছেন যে রাষ্ট্রসংঘকে বলে ওখানে শান্তি সেনা পাঠানোর। তারপরে আমরা দেখেছি ললিপপ এবং আমলকি এই বয়ানের চালাচালি হচ্ছে। আমরা ললিপপ খাবো না, মুখ্যমন্ত্রী বলেছেন। ওপার বাংলায় বিএনপির এক নেতা, তিনি আবার বলেছেন যে আমরাও আমলকি চুষি না। একটা উত্তেজনা তৈরি করার পরিস্থিতি চলছে। আর বামপন্থীরা বারবার এই দাবিতে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় এবং দেশেরও বিভিন্ন জায়গায় দাবি করছেন যে সর্বত্র সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই অবস্থাতে আমরা অঞ্জনদার কাছে প্রথমেই জানতে চাইব, এরকম একটা অস্থির পরিস্থিতিতে সমাধান কোন পথে? আমি গণশক্তিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আইপিএসও ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে। তবে এটা এমন একটা দ্রুত পরিবর্তনশীল ঘটনা যে আমি বলবো যে সবাইকেই এর ব্যাপারে একটা মনোযোগ দিতে হবে। নানা মত উঠে আসবে এবং সেই নানা মত থেকেই আমরা একটা সমাধানের দিকে হয়তো পৌঁছতে পারবো। তবে প্রথমেই একটা বিষয় আমি বলবো, শুদ্ধ মনে রাখার কথা, যে সমাধানটা করবেন কিন্তু বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশের বাইরের মানুষ তো সমাধানটা করবেন না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমি যেটুকুনি বুঝি, যে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা এটা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, গণতন্ত্র মনস্ক মানুষ এবং যে আন্দোলন, রাজনৈতিক শক্তি, তারা সকলে মিলেই চেষ্টা করছেন যাতে এই জটিল সময়টাকে একটা সুষ্ঠুভাবে তারা অতিক্রম করতে পারে এবং একটি আরো শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে পারে। তারা চেষ্টা করছেন। ঐতিহাসিকভাবে আমরা এখানে উদ্বিগ্ন হই, একটা লেগাসি আছে, যেন একটা ইতিহাস আছে যে বাংলাদেশ একটা দেশ ছিল একটা সময়, গোটা ভারতের উপমহাদেশ। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, 70 বছর, 7 দশক 8 দশক পার হতে চললো, সেটা আলাদা বিষয়। কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা আমরা যারা আমাদের পাকিস্তানের অংশের সঙ্গে পাঞ্জাবের মানুষদের অনেকটাই আছে, যে অনেকে রিলেটিভ, অনেকে পূর্বসূরি, এমনকি আত্মীয়রাও বাংলাদেশে আছে। ফলে বাংলাদেশ সে একটি বিদেশি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সে সম্পর্কে পূর্ণ সচেতন থেকেও বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আবেগের যুগ থাকে। ফলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে অনেকটা বেশি পড়ে, প্রত্যক্ষ পড়ে। ফলে সে কারণে বাংলাদেশ আমাদের কাছে একটু বেশি আমরা উদ্বিগ্ন হয়ে উঠি।
তবে একথা ঠিকই যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতি, সেটা সত্যি বড়, বিশেষ করে এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে তাতে অবশ্যই সেটা উদ্বেগজনক। উদ্বেগজনক অনেক দিক থেকে, বাংলাদেশের নিজেদের মানুষ যারা সেখানকার পরিস্থিতির দিক থেকে উদ্বেগজনক আছে, এবং আমাদের পার্সপেক্টিভ থেকে উদ্বেগের একটা কারণ থাকছে। এখানে দেখবে স্বাভাবিকভাবে ভারতের সমস্ত দলগুলোই বলেছে যে বাংলাদেশে, যেটা আরো প্রত্যক্ষভাবে এখানে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আচরণ চলছে নানা বিষয়ে, সবটা যে রাষ্ট্র করছে তা না, কিন্তু অন্যান্য যে মানে যে মৌলবাদী গোষ্ঠী বা যারা অনেকটা দক্ষিণপন্থী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা যেভাবে এটা করছে সেটা তার ফলাফল খুবই ভালো, সে দেশের পক্ষে অত্যন্ত খারাপ, এবং তার প্রতিক্রিয়াও এই উপমহাদেশেও তো কিন্তু খুব একটা ভালো হবে না। দক্ষিণ এশিয়াতে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, দক্ষিণ এশিয়া পৃথিবীর অন্যান্য, মধ্য এশিয়ার এশিয়ার তো তাতে পরিস্থিতির মধ্যে অনেক গন্ডগোল, দক্ষিণ এশিয়ার বাইরের পরিস্থিতি অনেকটা খুব যে সুস্থ নেই, দক্ষিণ এশিয়া এমনিতেই তার অনেক সমস্যা আছে, তার উপর বাংলাদেশের এই ঘটনাগুলি একটা বাড়তি সমস্যা দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের বিষয়। তবে বাংলাদেশ একটা শিক্ষা, একই সঙ্গে আমি বলবো, দেখো যে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষের যেভাবে সোচ্চার হয়েছে সেটা আমাদের দেখার। বাংলাদেশের প্রগতিশীল মানুষ যা হয়েছে, বাংলাদেশের ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধের চেতনা, তা তো একটা অনেকটা যে সমতার উপর দাঁড়িয়ে থাকা সমাজের কথা বলে, তা তথাকথিত যে পুরনো স্বাধীনতা সংগ্রামের সময় মাছ ডিবেটেড যে দ্বিজাতি তত্ত্বের, তাকে প্রত্যাখ্যান করেই মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হয়েছিল। ফলে তার সেখান থেকেই সেই চেতনাকে রক্ষা করতে গেলে যে একটা সংখ্যাগুরু সংখ্যালঘুর একটা, যেখানে একটা গণতন্ত্রের মানদণ্ড হচ্ছে, দেখো সংখ্যালঘু মানুষের নিরাপত্তা গোটা পৃথিবীর ক্ষেত্রে, আমি আমাদের দেশের ক্ষেত্রে বলছি, এটা একটা শিক্ষা আমাদের কাছে, যে দেখো যে সংখ্যালঘু মানুষ ভালো আছে কিনা সেটা শুধু সংখ্যালঘুর জন্য বিবেচ্য নয়, সংখ্যালঘু মানুষ ভালো আছেন কিনা এটা হচ্ছে একটা গণতন্ত্রের সূচক। যে সমাজে, যে রাষ্ট্রে সংখ্যালঘু মানুষ ভালো নেই, সেখানে সংখ্যাগুরুও কখনো ভালো থাকতে পারে না। এটা একটা বাংলাদেশের ঘটনা, কিন্তু একটা বড় পরীক্ষা। আমাদের দুই শাসক দল, কেন্দ্রের এবং আমি বলবো এই ধরনের কথা বলতে গেলে একটা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র সম্পর্কে, সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে অনেকটা বেশি দায়িত্বশীল কথা বলা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের যে বাইনারি, বিজেপি এবং তৃণমূল, ভয়েস অফ রিজন, আমি বলি যুক্তির কথা, আমি শুধু বামপন্থীদের কথাই বলছি না, বামপন্থীরা যুক্তির কথা বলে, যুক্তির কথাকে আরো বেশি কি করে অপ্রাসঙ্গিক করে দেওয়া যায়, বাইনারিটা তাই এমন একটা হচ্ছে, যেন মনে হচ্ছে যে বাংলাদেশের কি হবে তা হবে, তা পশ্চিমবঙ্গের এই 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 কিছু পক্ষ তারা ঠিক করে দেওয়া হতে পারে না। এই ঘোলা জলে মাছ ধরার যে রাজনীতি, আমি বলবো সেটা বিশেষ করে, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা প্রবণতা, খুবই বিপজ্জনক। বিশেষ করে দিল্লির শাসক দল, তাদের নেতা, পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা যে কথা বলছেন, তাতে উত্তেজনা বাড়া ছাড়া কিছুই হচ্ছে না। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে আরো বেশি, এবং বাংলাদেশের পরিস্থিতি আরো তাতে এমনভাবে একটা অবাঞ্ছিত হস্তক্ষেপ হচ্ছে। অবশ্যই আমাদের আজকে একটা আধুনিক বিশ্বায়িত সমাজ, সেখানে সব সমাজের কি আছে সেই নিয়ে আমরা মানুষ কথা বলে স্বাভাবিকভাবে, এখানকার সৌবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্র মনস্ক মানুষও বাংলাদেশ নিয়ে বলছেন, বাট একটা দায়িত্বশীল ভাবেই সেটা বলতে হবে। এমন কিছু, বিশেষ করে যারা সাংবিধানিক পদে আছে, তাদের বলা উচিত না, তারা বলছে কারণ তারা এখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। এটা কিন্তু একটা দুর্ভাগ্যজনক। এমনিতেই সাম্প্রতিককালে আমরা দেখছি যে ভারতের বিদেশ নীতি, এই বিজেপি সরকার আসার পর থেকেই তারা বিদেশ নীতির ক্ষেত্রে একটা সমমনস্কতা, যে কনসেনসাস গড়ে তোলার সব পক্ষে, পার্লামেন্টের যে দলগুলো বা রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, এটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রবণতা, যে সরকার যেখানে বিদেশ নীতির ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কেমন হবে, বিজেপি আমলে লক্ষ্য নিয়ে যে প্রতিবেশী দেশগুলোর সমস্ত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তার অবনতি ঘটছে। বাংলাদেশ আমাদের খুব ইমিডিয়েট নেবার, এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থান, সেদিক থেকে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলো ইত্যাদি থাকে, অনেক স্পর্শকাতরতা রয়েছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমার, যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মানুষ যারা এত মহান মুক্তিযুদ্ধের লড়াই করেছে, তারা সেই মানুষ, এই চ্যালেঞ্জও তারা সামলে উঠবেন। আমার ভারতের বিদেশ সচিব তিনি ঢাকায় গিয়েছেন, বিক্রম মিশ্রি, তিনি ঢাকায় গিয়েছেন, সেখানে আলোচনা হয়েছে, তারপরে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তাতে খুব নির্দিষ্ট করে ভারতের বিদেশ মন্ত্রকের যেটা বক্তব্য, তা হচ্ছে যে আমরা একটি গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চাই, সেই দৃষ্টিতে আমরা দেখতে চাই। আর সেদিনই
ওই সময়ই 9 ডিসেম্বরই আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তৌহিদ হোসেন তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে বাংলাদেশকে এবং ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে 5ই আগস্টের পরের যে পরিবর্তন, তার পরের যে বাস্তবতা, সেইটাকে বিবেচনায় রাখতে হবে ভারতকে। এবং এই আলোচনা বাংলাদেশের বিভিন্ন অংশের মধ্যেই আমরা শুনতে পাচ্ছি, সংবাদ মাধ্যমে এটা শুনতে পাচ্ছি যে একটা কথা আসছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে যেন ভারত বিবেচনা না করে, তাহলে সম্পর্ক ঠিকঠাক পথে এগোবে না। আবার হাসিনা এখানেই আশ্রয় নিয়ে আছেন, এখান থেকে কিছু বিবৃতিও দিয়েছেন, সেটিকে ঘিরেও বিভিন্ন মত বিনিময় হয়েছে, কিছু আপত্তিও হয়েছে, এইরকম একটা পরিস্থিতি চলছে। এখানে এই যে উদ্যোগ, মানে বাংলাদেশে যাওয়া গিয়ে এই আলোচনার উদ্যোগ, এটি কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার মনে হচ্ছে? আমি তো বলবো এই যে বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হলো, এটা আগে হওয়া উচিত ছিল। 5ই আগস্টের ঘটনার পর, 5ই আগস্টের ঘটনার চেয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে 5ই আগস্টের পর একটা রেজিম চেঞ্জ হয়েছে। ওখানে আন্দোলন নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু রেজিম চেঞ্জ হওয়ার পর ন্যাচারালি যে সরকারগুলোকে পারস্পরিক সম্পর্কের বিষয়টা নতুনভাবে খতিয়ে দেখার কিছুটা দরকার পড়ে। কেন্দ্র সরকারের প্রাইমারি দায়িত্ব হচ্ছে, বা সবপক্ষগুলো শাসক দল পশ্চিমবঙ্গের দায়িত্ব হচ্ছে এগুলোকে কমানো, এটা পরিস্থিতিকে উন্নতি করতে কোনো কাজে আসবে না। দ্বিতীয় হচ্ছে ভুয়ো প্রচার, কোনটা ভুয়ো কোনটা ঠিক, মানে বি রেসপন্সিবল। একটা কথা যেন মানসিকতা থেকে দূর করতে হবে যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ সীমান্তের বাইরে থেকে ঠিক করা যায় না। এটা হচ্ছে আমার যে রাষ্ট্রসংঘের যে কাঠামো, আমাকে সেই কাঠামোটা মানতে হবে। স্বাধীন সার্বভৌম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক কিভাবে, ডিপ্লোমেসির কতগুলো নিয়ম আছে, সেগুলোকে বেসিক রুলগুলোকে মানতে হবে। এই যে মিটিংটা হলো, এই মিটিং এর পর মিডিয়াতে যা বেরিয়েছে, এখনো পর্যন্ত কি আলোচনা হয়েছে তার সবটা স্বাভাবিক কারণে হয়তো দেন, বা হয়তো পরে দেবে, আমি জানি না কি করবে। না, এমনি একটা বিবৃতি তার থেকে একটা জিনিস মনে হচ্ছে যে দুপক্ষরই কতগুলো একটা জিনিস তারা রক্ষা করতে চেয়েছে, যে আলোচনার পরিবেশটা থাকবে। ভারতের এমনিতেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খুব খারাপ। আমার মতে এমন কিছু সর্বদাই ভারতের নজর রাখা উচিত, ভারতের জাতীয় স্বার্থে, যেখানে এই দেশগুলোর সঙ্গে দুটো স্বাধীন সার্বভৌম দেশ পরস্পরের সঙ্গে কথা বলার জায়গায় অবশ্যই থাকবে, সেটা থাকা দরকার। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা ইতিহাস আছে, এটা বুঝতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভারত সরকারও তখন এবং ভারতের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে তারা সমর্থন করেছিল, কারণ বাংলাদেশ একটা মহান মুক্তিযুদ্ধ লড়ছিল। আমি বলবো যে এই মুক্তিযুদ্ধটা একটা ক্লাসিক, যেমন ধরো ভারতের স্বাধীনতা সংগ্রাম একটা ক্লাসিক, গোটা পৃথিবীর মানুষ তাতে আগ্রহী হয়েছিলেন না। তো তোমার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধও কিন্তু আমি বলবো, আমি কোনো তুলনা করছি না, কিন্তু একটা অত্যন্ত বিরাট গুরুত্বপূর্ণ তাৎপর্য মণ্ডিত একটা আন্দোলন। একটা আন্দোলন মানে একটা শিক্ষা, সে তো যোগ করে কতগুলো উপলব্ধিতে, না আইডিয়াতে যোগ করে, মতাদর্শে যোগ করে, সেদিক থেকে একটা খুব তাৎপর্যপূর্ণ নয়, এবং তার প্রভাব সব জায়গায় পড়ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি গর্ব করার মতো, আমি বলি যে আমাদের দেশে গর্ব করার মতো কি আমাদের স্বাধীনতা সংগ্রামের চেতনা, এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা একটা বহুমাত্রিক আছে না। ফলে সেটাকে তোমাকে বুঝতে হবে, একটা দেশের কিন্তু জনগণের পলিটিক্যাল যে তোমার স্ফিয়ার, রাজনৈতিক সংস্কৃতির, তার উপর একটা প্রভাব পড়ছে, এবং সেটা ইতিবাচক প্রভাব। 5ই আগস্টের ঘটনা, তার মূল্যায়ন আমাদের এত দ্রুত না করাই আমার ভালো, কিন্তু এটা ঠিকই যে একটা বোঝা যাচ্ছিল যে একটা বড় অংশের মানুষ তখন একটা রাজনৈতিক গণতন্ত্রের ক্ষেত্রে যে ঘাটতি, নির্বাচন বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 3টে নির্বাচন পার্টিসিপেটরি না হলে মানুষ, সাধারণ মানুষ ক্ষুব্ধ হন। এটাও আমাদের দিকেও একটা শিক্ষা, বিশ্ব শিক্ষা। এই যে তোমার যে কোনো মূল্যে একটা প্রতিষ্ঠানকে দখল করার মানসিকতা ঠিক না, কিন্তু বাংলাদেশের নানা কারণে এটা হয়নি আমি মতে। এক্ষেত্রে অবশ্যই যারা রুলিং পার্টি থাকে তাদের দায়িত্ব থাকে, কিন্তু বিকল্পটা কি সে আলোচনা যদি আমরা রাজনৈতিক ইন্টারেস্ট করতে শুরু করি, তাহলে অনেক নানা দিক আছে, কিন্তু কূটনীতিতে এই সব করা দিক না। আমি যদি একাডেমিক বা পলিটিক্যাল স্ফিয়ারে বা পিস মুভমেন্ট যেটা আলোচনা করতে পারে, সেটা তোমার এক্ষেত্রে ডিপ্লোমেসি তো সেইভাবে পারে না, সেই ভাষায় পারে না, সেই ভঙ্গিতেও পারে না, এটা আমার নিজের মনে হয়। অতএব তুমি 5ই আগস্টে যারা এখন বলছে, আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে যে সাম্প্রদায়িক ফ্যাসিবাদ, উপমহাদেশে যেটা বড় বিপদ, মাথায় রাখতে হবে, পৃথিবীর অন্য জায়গায় এটা নেই, তারা যেভাবে টার্ম ঠিক করতে চাইছে বাংলাদেশে,
বাংলাদেশের সমস্যা হচ্ছে যে তার ৭১ মুক্তিযুদ্ধের পর যে সংবিধান হয়েছিল সেই সংবিধান, মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর হত্যা, মুক্তিযুদ্ধের যা কিছু কর, শুধু বঙ্গবন্ধুকে সরাতে চাইছে তা না, মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুকে উৎপাদিত করতে চেয়ে একটা গণতান্ত্রিক বিপ্লব মানে রূপান্তর সংস্কার সাধন বাংলাদেশে হতে পারে, এটা একটু কঠিন বিশ্বাস করাটা কঠিন। সংবাদ মাধ্যমের বিবেচনার ক্ষেত্রে, গণজ্ঞাপনের ক্ষেত্রে আপনি একদম বিশেষজ্ঞ বলেই আপনার কাছে এটা একটু জানতে চাইবো যে এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, কি করা দরকার বলে আপনার মনে হয়? না, প্রথমত রিজনে থাকতে হবে। সংবাদ মাধ্যমের কাজ দেখো, বাংলাদেশে এই যে কথাটা বলছে না এরা, যে তোমার যে অ্যাজ ইফ যে বিরোধী রাজনৈতিক দল হলে অত্যাচারিত হওয়াটা হচ্ছে তোমার ভবিতব্য, এটা হতে পারে না। এমন একটা সমাজ তুমি কখনো করতে পারবে না যেখানে সংখ্যালঘু নিরাপদ থাকবে আর বিরোধী ভিন্ন কণ্ঠ তোমার তার কণ্ঠরোধ করা হবে, এটা হবে না, দুটো একসঙ্গেই হয়। যে সমাজে বিরোধীদের অস্তিত্বকে স্বীকার করা হবে না বা বেঁচে থাকতে পারার অধিকার নেই আর সংখ্যালঘুরা বেঁচে থাকবে, এটা হয় না। এমন একটা হয় না যেখানে সংখ্যালঘুরা খারাপ আছে সেখানে সংখ্যাগুরুরা ভালো আছে, এটাও হয় না। হিন্দুত্ববাদ যেমন হিন্দুকে রিপ্রেজেন্ট করে না, তেমনি জামাত তেমনি কিন্তু ইসলামকে রিপ্রেজেন্ট করে না। কমিউনালিজম সর্বদাই একটা রাজনৈতিক প্রকল্প, সেই রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। এটা ঘটনাক্রমে বাংলাদেশে আমরা সেটা দেখতে পাচ্ছি। মূল কথা হচ্ছে এটাই যে আজকের একটা আধুনিক সমাজে আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা প্রশ্ন দেখতে হবে। বাংলাদেশের মানুষ তারা বোঝেন, বাংলাদেশের যারা সরকার প্রশাসন চালাচ্ছে তাদেরকেও এটা কথা বুঝতে হবে যে সংখ্যালঘু যখন ভালো থাকে না, এটা শুধু সংখ্যালঘু ভালো থাকার সমস্যা আটকে থাকে না, সেটা সব মানুষের ভালো না থাকার হয়। বাংলাদেশে যদি বিরোধী রাজনৈতিক দলগুলি কথা বলতে না পারে, বাংলাদেশে যদি নির্বাচন কবে হবে তার উপরও কিন্তু নির্ভর করছে বাংলাদেশের সংখ্যালঘু কেমন থাকবেন। বাংলাদেশের মানুষ, আমার মতে বাংলাদেশের মানুষ যথেষ্ট বুঝদার, যথেষ্ট সংগঠিত, যথেষ্ট তারা মতাদর্শে সমৃদ্ধ এই পরিস্থিতি সামলানোর জন্য। অঞ্জন দা, আপনি দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিত এবং সেই সঙ্গে মধ্য এশিয়ার পরিপ্রেক্ষিতকেও আপনি বিবেচনায় রাখার কথা বলছেন। এখন মধ্য এশিয়ায় আমরা যেরকম দেখেছি, শেষ উদাহরণ হচ্ছে সিরিয়া। এখন এই যে পরিস্থিতি, এখানে কি কোনোভাবে সাম্রাজ্যবাদী শক্তির হাত থাকতে পারে বা ভূমিকা নেওয়ার জায়গা থাকতে পারে? কারণ ঘটনাক্রমের মধ্যে অনেকগুলো মিল অনেক সময় দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এখনই সিদ্ধান্ত হয়তো নেওয়া যাবে না, কিন্তু মনে হচ্ছে। না, সে তো বটেই, মানে এমন কিছুই ঘটতে পারে না যাতে, বিশেষ করে আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান ভারতের দিক থেকে যদি বিচার করো সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিও তারা অভিযোগ করছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তো করছেই, তার সঙ্গে অন্য দলগুলো করছে, বিশেষ করে বামপন্থী দল, গণতন্ত্র মনস্ক যে রাজনৈতিক দলগুলো করছে, যে কিভাবে বাইরের শক্তি তারা, বিশেষ করে তো মানে আওয়ামী লীগ তো আমেরিকান সরকারের সম্পর্কে অনেক কঠোর কথা বলেছে তারা অতীতেও, মানে সাম্প্রতিক অতীতেও বলেছে, আরো অনেক দল বলছে। এমনকি তারা এই যে তাদের একটা যে দ্বীপ আছে সেখানে দখল নিয়ে তারা কি সুযোগ নিতে চাইছে ইত্যাদি ইত্যাদি বলেছে। তাছাড়া তুমি ভেবে দেখো মধ্য এশিয়া, সাউথ এশিয়াতে, মানে এশিয়াতে আমেরিকান যে আগ্রহ, 60% নৌবাহিনী, সেনাবাহিনী, নৌসেন বাহিনীর যে মোতায়েন থাকবে, এ তো কবে বছর 5 আগেতেই আমেরিকান ফরেন পলিসি বলেছিল। তুমি ভারতের দিক থেকে ভাবো, পাকিস্তানে গন্ডগোল হচ্ছে, মধ্য এশিয়ায় গন্ডগোল মানে তার একটা প্রত্যক্ষ প্রভাব পড়ে, সরাসরি প্রভাব পড়ে। ভারতের অবস্থান ভেবে দেখো, আফগানিস্তান, সেখানে মোটেই গণতন্ত্র নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন পরে একটু শান্ত হয়েছে শ্রীলঙ্কা, সেখানকার মানুষ একটা নতুন সরকার নির্বাচিত করেছে, তারা নতুনভাবে উন্নয়নের পথ বেছে নিচ্ছে। তার সঙ্গে বাংলাদেশ, যার সাথে আমাদের একটা পুরনো সম্পর্ক, হ্যাঁ, তো সেখানে সেটা যদি এই বাংলাদেশের পরিস্থিতি এরকম অস্থিরতা থাকে, সেটা তোমার আমাদের পুরো উদ্বেগজনক। এবং অবশ্যই ভাবে যে গোটা এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গন্ডগোল অন্য ধরনের গন্ডগোল আছে, বার্মা এখনো স্বাভাবিক না, এই অবস্থাতে মানে সাম্রাজ্যবাদ যে তার পরিস্থিতির সুযোগ নেবে এটা তো অত্যন্ত স্পষ্ট। এবং আমরা অতীতেও দেখেছি
যে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতিকে কারা রাজনৈতিক হাতিয়ার করতে চেয়েছে, স্বৈরাচারী শক্তি। যখনই সামরিক অভ্যুত্থান হয়েছে তারাই সবচেয়ে বেশি ধর্মপ্রেমীর ভান নিয়েছে, তাই না, ভান করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করার জন্য কারা, যখনই সামরিক বাহিনী দখল করছে, অভ্যুত্থান। গণতন্ত্রহীনতা বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি প্রসারের ক্ষেত্রে একটা মাধ্যম। ফলে বাংলাদেশে গণতন্ত্রের লড়াই হচ্ছে লড়াই, এবং এই পরিস্থিতিতে তোমার সাম্প্রদায়িক শক্তির পক্ষে একবারে, বিশেষ করে নিউলিবারেল পরিস্থিতির মধ্যে তার অর্থনৈতিক নীতি কি হবে, বাংলাদেশ একটা প্রাকৃতিক গ্যাসের একটা উৎস, এবং এখানে বাংলাদেশের ইকোনমি সাম্প্রতিক সময় ডেভেলপ করেছে, এটা সমস্ত এতেই বলেছে। বিশেষ করে গ্রামোন্নয়নের ক্ষেত্রে হয়েছে, মহিলাদের জীবনের কিন্তু ইম্পর্টেন্ট কাজ হয়েছিল। সব সমস্যা মিটে গেছে এমন বলছি না, কিন্তু তুমি ইন্টারন্যাশনাল লিটারেচার গুলো দেখো, বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট গবেষকদের সঙ্গে আমার একাডেমিক সূত্রে যেটুকু যোগাযোগ আছে, আমি বোঝার চেষ্টা করি, সেটা আছে, হয়েছিল। এই সবকটা কিন্তু আজকে বিপদের মুখে পড়ছে। বাংলাদেশের অস্থিরতা মানে কার লাভ? সাম্রাজ্যবাদের লাভ, আর কারো লাভ না। বাংলাদেশের জনগণ এটা বোঝেন আমার ধারণা। ফলে ভারতে আমরা যারা সুস্থ রাজনীতির কথা বলি, প্রগতির শক্তি যারা আমি বলছি, এই মানুষদের মধ্যে কিন্তু এই উপলব্ধিটা থাকা দরকার আছে যে আমাদের সমস্ত আচরণ, সমস্ত কার্যক্রম কিন্তু হবে এই সচেতনতাটা মাথায় রেখে, যে লার্জার বিপদের, যে বৃহত্তর বিপদ, এই বিপদটাকে মাথায় রেখে। সঞ্জন, আপনাকে ধন্যবাদ। আপনারা বিশদে বক্তব্য শুনেছেন, আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।